রতন তার ছোটবেলার দরজায় দাঁড়িয়ে হাসি মুখে সবাইকে অভ্যর্থনা জানাচ্ছে। কাস্টমাররা সারিবদ্ধভাবে তার হোটেলে ঢুকছে। কাকু, ভালো আছো? আরে রতন, আজ কি দিয়ে খাওয়াবি রে? সাদা ভাত, আলু ভর্তা, বেগুন ভর্তা, চিংড়ি বড়া, ডাল আর শোল মাছের ঝোল আছে আজ কাকু। তোমায় কি কি দিব বলো? তোর হাতের শোল মাছের ঝোল যে না খেয়েছে সে বুঝবে না। আহা, কি স্বাদ! দে দে, আর দেরি করিস না। দিচ্ছি দিচ্ছি। রতন ভাই, তোমার রান্নার তুলনা হয় না। আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগে ভাই। ঠিক যেন বাড়ির খাবারের স্বাদ। আহা, আমাদের উত্তরের ভাতের হোটেল যেন নিজেদেরই বাড়ি ঘর মনে হয়। গিন্নি রাগ করে বাড়িতে উনুন না জ্বালালে আমি তো চুপচাপ রতনের হোটেলে চলে আসি। রতন সকলের কথা শুনে খুব তৃপ্তি পায়। সে সততার সাথেই তার ব্যবসাটা করছে এবং মানুষকে খাইয়ে সেও তৃপ্তি পায়। সব কিছুই সে পরিমাণের তুলনায় একটু বেশি করে পাতে তুলে দেয়। কেউ আছেন? এই হোটেলে কি কেউ আছেন? জি বলুন। আপনাকে ঠিক চিনলাম না তো। আপনি কি এই গ্রামেরই দাদা? না, আমি পাশের গ্রাম থেকে এসেছি। আপনার খাবার হোটেলের খুব প্রশংসা শুনেছি। এই পথেই বাণিজ্য করতে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার ঘুরে যাই। তা বেশ করেছেন। কিছু আবার মনে করবেন না যেন। এই গ্রামের সকলেই আমার হোটেলে আসে, সকলেই পরিচিত, তাই আপনাকে একটু অচেনা লাগছিল বলে জিজ্ঞাসা করলাম। না না ভাই, কি বলছো? কিছু মনে করিনি, এই তো পরিচিত হয়ে গেলাম। আসুন না দাদা, ভিতরে বসুন। এখন তো বেশি কিছু নেই, বেশিরভাগ খাবার ফুরিয়ে গেছে। আমি দেখছি কি কি আছে, সেটা নিয়েই আসছি। তা ভাই, তোমার রান্নার ঠাকুর এত রাত অবধি আছে? আমার এই ভাতের হোটেলে আমি একা হাতেই সব কাজ করি ভাই। তুমি রেঁধেছ, আবার তুমি একা একা সাজিয়ে রেখেছ, বেশ চিমচাম। এই নিন দাদা, এই ছিল। সত্যি লোকে মিছা প্রশংসা করে না। দারুণ রান্না তোমার। কাল দুপুরেও খেতে আসবো। তোমার রান্নার তরিকাটা আমাকে দেখাবে? আমার রান্নাঘরে আমি ব্যতীত কারো প্রবেশের অনুমতি নেই দাদা। এটা আমার বাপ ঠাকুরদাদের রীতি। তবে কথা দিচ্ছি, আপনার জন্যে বেছে বেছে খাবার তুলে রাখবো। আজ তবে আসি। রোজকার মতো হোটেল বন্ধ করে রতন বাড়ির উদ্দেশ্যে রওনা দিল এবং পরদিন এসে আবার কাজ শুরু করল। কিছু লাগবে দাদা? না না, এই যথেষ্ট। এ কি, আপনি এখানে এসেছেন কেন দাদা? একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিতে এসেছি ভাই। আমায় ডাকলেই তো পারতেন দাদা, আমি গিয়ে দিয়ে আসতাম। এখানে না আসলে তো জানতেই পারতাম না তুমি আগুন ছাড়া এত সুস্বাদু রান্না করতে পারো ভাই। এ আপনার ভারী অন্যায় দাদা। আপনি নিন তো, এদিকে আসুন। না, আমাকে রহস্যটা খুলে বলতেই হবে, নয়তো আমি তোমার কারসাজি সকলকে জানিয়ে দেব। আমি কিচ্ছু কারসাজি করছি না, আপনি হয়তো এখানে গন্ডগোল পাকাচ্ছেন। আমি শুধু এই রহস্য জানতে চাই ভাই, অন্য কোনো কিছু না। এসেই যখন পড়েছেন শুনুন তবে বলছি। এই হাড়ি হলো আমার বাপ ঠাকুর দাদাদের থেকে পাওয়া। বনদেবী সন্তুষ্ট হয়ে আমার এক পূর্বপুরুষকে এই হাড়ি দিয়েছিল। উত্তরসূরি সূত্রে আমি এটা পেয়েছি। এই উত্তরের ভাতের হোটেল ছিল, আছে আর থাকবে। এই গায়ের মানুষের ভাতের অভাব হবে না কখনো। এই হাড়িতেই তবে জাদু লুকিয়ে আছে, এটা আমাকে
হাত করতেই হবে, যে করেই হোক। তারপর যা হবার তাই হলো। রতনের হাড়ি চুরি হয়ে গেল। সবাই ঘুমিয়ে পড়েছে। এমন সময় সে কৌশলবাজ লোকটি চুপি সারে শীত কেটে হোটেলে ঢুকে পড়ে এবং হাড়িটি চুরি করে নিয়ে যায়। হাড়িটি কোথায় গেল? এভাবে কিভাবে চলবে? বাপ ঠাকুরদার ঐতিহ্য এভাবে নষ্ট হয়ে যাবে? এদিকে গ্রামবাসীরা অবাক হয়ে ঘুরে বেড়াচ্ছে, কারণ উত্তরের ভাতের হোটেলে এই প্রথম রান্না হয়নি। রতন কাকা, তোমার হাঁড়ি খুঁজে পাচ্ছ না? হ্যাঁ রে পুতুল, তুই কি করে জানলি? আমি জানি কাকা, আমি দেখেছি। কি এমন আছে ওই হাঁড়িতে যে ওই হাঁড়িটা চুরি করতে হলো? এখনো যে সে হাড়ি নয় রে, এক জাদুর হাড়ি। আমার সেই জাদুর হাড়িটাই চুরি হয়ে গেছে। চিন্তা করো না কাকা, আমি একটা উপায় বার করব। তার আগে বলো তো, তুমি কাকে বলেছিলে? আমাদের গ্রামে কেউ কি এই কাজ করতে পারে? এক আগন্তুককে বলেছিলাম। লোকটি বলেছিল সে আমার পাশের গ্রামের। তিনি ছাড়া এর আগে আমার রান্নাঘরে কেউই ঢুকেনি। কাল লালিকে রাতে খুঁজতে আমি বাইরে বেরিয়েছিলাম। তখন মাঠের দিকে এসে দেখি তোমার হোটেল থেকে একটা লোক হাঁড়ি বের করে নিয়ে যাচ্ছে। তুমি চিন্তা করো না কাকা, আমি তোমার হাঁড়ি ঠিক উদ্ধার করবই। আমরা সবাই মিলে কৌশলবাজ লোকটিকে ফাঁদে ফেলবো, বুঝলি? সে লোভী, সে লোভ করতে পারে। সেই লোভের কৌশল করেই আমরা তাকে ধরবো। আমরা লোকটিকে অনুসরণ করে একটা ফাঁদ পাতবো। সবাই প্রস্তুত? আজ রাতেই আমাদের কাজ করতে হবে। আমি জানি এই রাস্তা দিয়েই সে যাবে। সে হাঁড়িটা নিয়ে পালাবে আজ। সেটা আর পারবে না। আমাদের গ্রামের সম্পত্তি, রতন কাকার শেষ সম্বল। আমরা এই অসৎ লোকটার কাছ থেকে তা উদ্ধার করে নিয়ে যাবই। পেরেছি, এবার বুঝবে গ্রামের জাদুর হাঁড়ি চুরি করা কতটা কঠিন। চলো সবাই উত্তরের হোটেলে। তুই জানিস না রে পুতুল, তুই আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা আমাকে ফিরিয়ে দিয়েছিস। এটা আমাদের গ্রামের জাদুর হাঁড়ি, তোমার সম্পদ। কাউকে এটা নিয়ে যেতে দেব না কাকা। তুই আমাদের গ্রামের গর্ব। কাকা, আমরা সবাই মিলে করেছি। গ্রামের সবাই একসাথে থাকলে আমাদের কেউ ক্ষতি করতে পারবে না। স্বপ্নসাগর পুকুরের সৌন্দর্য আশেপাশের সবাইকে মুগ্ধ করে। এমনকি এই গ্রাম ছাড়াও দূর দূরান্তের মানুষও এই পুকুর দেখতে আসে। এই পুকুরের জল এতটাই পরিষ্কার যে পানির নিচের মাছগুলোও দেখা যায়। কিন্তু এই পুকুর নিয়ে এই গ্রামের মধ্যে সবসময় বিবাদ লেগেই থাকে। স্বপ্নসাগর আমাদের গ্রামের পুকুর। তোমাদের গ্রাম কেন এটি নিজেদের বলে দাবি করছে? হ্যাঁ, এটা আমাদেরই সম্পদ, তোমরা বরং আমাদের পুকুর ব্যবহার করতে পারবে না। আবার কথা বলতে এসেছ দেখো। দেখি কে ব্যবহার করতে পারে আর কে পারে না। এমনি এমনি না, বললেই হলো। অত সোজা ভেবেছো নাকি?
এই কে কোথায় আসো গো, জলদি আসো। এভাবে দুই গ্রামের মানুষদের মধ্যে রোজকার নিয়মে উত্তপ্ত তর্ক চলতেই থাকে। এই, তোমার নাম কি? আমার নাম লাবণী। তুমি কি ওই গ্রামে থাকো? হ্যাঁ, পুকুরটা কি সুন্দর, তাই না? হ্যাঁ, এর মনোরম পরিবেশেই মন ভালো হয়ে যায় আমার। আমি রোজই পুকুর পাড়ে আসি। আমিও, তবে কাল আবার দেখা হবে, আজ আসি। ঠিক আছে। এই তুই আবার এসেছিস? তোর সাহস তো কম নয়। খবরদার পুকুরের জল শুয়েও দেখবি না। এই কি করবি তুই? এই নে ছোলাম, আজ এই পুকুরেই চান করব, দেখি তুই কি করিস। তবে রে দাঁড়া। আহা, কি শুরু করলে তোমরা বলো তো? বাচ্চাদের মতো ঝগড়া করছো কেন তোমরা, বলো তো দেখি? এত সুন্দর একটা পুকুর পাড়ে এসেও তোমাদের ঝগড়া করতে ভালো লাগে? ও আমাকে হুমকি দিল কেন বলো তো? যাও না কাকা, বাড়িতে কলপারে সুন্দর করে চান করে নাও। পুকুরের অত অপরিষ্কার জল, নোংরা করে কাজ নেই। তা বেশ, তুই বললি বলে যাচ্ছি। হুম, এই পুকুরটা কত সুন্দর, তাই না লাবণী? হ্যাঁ রুবেল, এই পুকুরের পানি আমাদের সবার জন্য, কিন্তু কেন সবাই ঝগড়া করে? রুবেল ও লাবণী পুকুরের পাশে বসে কবিতা বানায়, খেলে এবং একে অপরের সাথে গল্প করে। তারা পুকুরের সৌন্দর্যে মুগ্ধ এবং একই সাথে পুকুর নিয়ে চলা ঝগড়া নিয়ে তারা বিরক্ত। রুবেল, দেখো পুকুরের মাঝে কি যেন একটা আলো দেখা যাচ্ছে না? হ্যাঁ লাবণী, এরকম আলো আর কখনো দেখিনি পুকুরে। চলো একটু কাছে থেকে দেখে আসি। রুবেল ও লাবণী স্তম্ভের কাছে পৌঁছায়। তারা দেখে জলের নিচে একটি স্তম্ভ, আর সেখান থেকে আলো ছড়াচ্ছে, যার বেদিতে লেখা আছে, স্বপ্ন সাগরের রহস্য জানতে হলে এখানে ডুব দাও। লাবণী, এই স্তম্ভের ভিত্তিতে কিছু লেখা আছে। হ্যাঁ, এখানে লেখা আছে, স্বপ্ন সাগরের রহস্য জানতে হলে এখানেই ডুব দাও। আমরা কি ডুব দেব রুবেল? হ্যাঁ লাবণী, চলোই না দেখি কি রহস্য লুকিয়ে আছে। লাবণী, এখানে দেখো, এই ফলকে দুই গ্রামের পুরনো ইতিহাস লেখা আছে। হ্যাঁ, এখানে লেখা আছে দুই গ্রাম একসময় একসাথে ছিল এবং পুকুরটি ছিল তাদের মিলনের প্রতীক। কিন্তু এক সময় ভুল বোঝাবুঝির কারণে এক তান্ত্রিকের অভিশাপে তারা আলাদা হয়ে যায়। ভালোবাসা ও সহবোধ তাদের মিলিত করতে পারবে। দেখেছো, এই তবে আমাদের বিবাদের কারণ। আমাদেরকে সবার মাঝে ঐক্য ছড়াতে হবে। হ্যাঁ, আপনারা সকলেই শুনুন। আমরা পুকুরের নিচে একটি পুরনো মন্দির পেয়েছি এবং সেই মন্দিরে লেখা আছে, আমাদের দুই গ্রাম এক সময় একসাথে ছিল। পুকুরটি আমাদের মিলনের প্রতীক। আমাদের উচিত পুরনো ভুল বোঝাবুঝি ভুলে নতুন করে শুরু করা, মিলেমিশে একসাথে থাকা।
কিন্তু আমরা তো তোমাদের কথা বিশ্বাস করব কেন বলো তো? হয়তো এটা ওই গ্রামের চালাকি। তোমরা কে কোন গ্রামের? তোমরা কি আমাদের সাথে চালাকি করছো? আমরা ছোট মানুষ, আমরা কেন চালাকি করবো কাকু বলো তো? আমাদের কথা একটিবার শোনো তোমরা। আমরা মিথ্যে কথা বলছি না। একদিন সন্ধ্যাবেলায় পুকুরের পাশে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। দুই গ্রামের প্রধানরা সেখানে উপস্থিত থাকে এবং সাধারণ গ্রামবাসীরাও আসে। রুবেল ও লাবণী সেখানে সকলের উদ্দেশ্যে কথা বলে। আমরা জানি আমাদের কথা তোমরা বিশ্বাস করতে চাচ্ছ না, তাই আমরা আজকের রাতে একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের বিশ্বাস করো, আমরা এখানে কোনো রকম প্রতারণা করতে আসিনি। আমরা দুই গ্রামের সকলের জন্য খিচুড়ি আর ডিম ভুনা করছি গ্রামের বড়দের সহায়তায়, যেখানে দুই গ্রামই সাহায্য করেছে। আমরা আজ সকলে মিলে একসাথে খাবো, তোমরা কেউই মানা করবে না। দেখবে আমাদের মধ্যে মিলনের বন্ধন বাড়বে। আমরা আসলেই অনেক ভুল বোঝাবুঝি তো করলাম, এতে কি কোনো লাভ হয়েছে? হ্যাঁ সেটাই, আমাদের বড়দের অন্তত একসাথে মিলেমিশে থাকা উচিত ছিল। তবে এই ছোট ছোট ছেলে মেয়েগুলো যখন আয়োজন করেছে, আজ সবাই মিলে একসাথে একটু খাওয়া দাওয়া করি। তারা জানতে পারে প্রায় সবারই বাপদাদারা এক গ্রাম আরেক গ্রামের সাথে মিলেমিশে ছিল, তাদের মধ্যে আসা যাওয়া ছিল। আমার বাবার কাছে শুনেছি আমার ঠাকুরদারা দুই গ্রামে একেবারে বন্ধু ছিল। আমারও পিসির কাছে শুনেছি পিঠে বলি নতুন ধান যে কোনো উৎসবে সকলে একসাথ করত। তবে আমরা কেন এতদিন ঝগড়া বিপদে লিপ্ত ছিলাম? সত্যি তো এই পুকুরটা আমাদের সকলের, এই সহজ কথাখানি বুঝলাম না আমরা। মনে হয় ওই ছেলে মেয়েগুলো সত্যি বলছে, কোনো এক তান্ত্রিকের অভিশাপ ছিল, তাই আমরা না চাইতেও ঝামেলায় লিপ্ত হয়েছি। কেমন আছেন ভাই? ক্যালমি শেক তুলতে এসেছেন? হ্যাঁ ভাই, পুকুর বারে কি টস টসে শাক হয়েছে তখন? লাবণী দেখো, আমাদের দুই গ্রামের মানুষ এখন একসাথে আছে, কত সুন্দর লাগছে তাই না? হ্যাঁ রুবেল, স্বপ্নসাগর সত্যিই আমাদের মিলনের প্রতীক হয়ে উঠেছে। ভালোবাসা এবং সহানুভূতির মাধ্যমে তান্ত্রিক আর সেই অভিশাপ কেটে গেছে। হ্যাঁ, সকলে এখন স্বাভাবিক হয়ে উঠেছে। একতাই মানুষের বল, দুই গ্রামের এক পুকুর সেটিরই প্রতীক হয়ে থাকবে। সকলে মিলেমিশে একে অপরকে ভালোবাসবে, ভালোবেসে থাকার চেষ্টা করলে প্রাচীন ভুল বুঝাবুঝি ভুলে নতুন করে বন্ধুত্ব স্থাপন করাটা সম্ভব। বড় বউ, রান্নার জোগাড় যন্ত্র এখনো হয়নি। এই তো মা, ছোট মাছটা পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি, এবার হাঁড়িতে ছড়িয়ে দেব। ঠিক আছে মা, তারপরে একটু আমার কাছে এসে বসো তো দেখি। তোমরা দুজনে খুবই ব্যস্ত সারাদিন, কিন্তু কে কতটা কাজ করো তা তো দেখতে পাইনি। কে আবার কতটা কাজ করবে? আমি তো সব করি, বড় বউ শুধু বসে বসে রাঁধে। সত্যি কি তাই বড় বৌমা?
তোমরা কে কতটা কাজ করো তা এবার আমার দেখার দরকার। মা, আপনার যদি কিছু প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি করে দেব। তিন কুলে আপনি ছাড়া আমার আর কে আছে বলুন? তা আমি কি করে দেব না? হ্যাঁ, আমিও করে দেব। তাহলে তোমাদের দুজনের জন্য একটা পরীক্ষা আছে। কি পরীক্ষা মা? হ্যাঁ হ্যাঁ, কি পরীক্ষা মা? তোমরা দুজনেই বন থেকে সব চাইতে সুন্দর ফুল করিয়ে আনবে। সে যে সবচেয়ে সুন্দর ফুল করিয়ে আনতে পারবে তাকে আমি পুরস্কৃত করব। ঠিক আছে মা, ঠিক আছে মা। বুড়ির দুই বউ, তার ছেলে নদীতে ডুবে মারা গেছে অনেক আগেই। ছোট বউ কিছুটা অলস, নিজে কাজ না করেও সেটি নিয়ে বাহবা পায়। আবার বড় বউ শান্তশিষ্ট কর্মর ধরনের, সে নিজ থেকেই সকলের খেয়াল রাখে। ভোরবেলায় দুই বউ ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়ল ফুলের খোঁজে। বড় বউ বন পেরিয়ে যাচ্ছে, তার চোখে আত্মবিশ্বাস, সে সুন্দর ফুল খুঁজছে। অন্যদিকে ছোট বউ অলসভাবে হাঁটছে, মাঝে মাঝে বসে পড়ছে। এই বনে এত রকমের ফুল, কিন্তু সব চাইতে সুন্দর কোনটা? উফ, এত খুঁজতে হবে কেন? কোনো একটা তুলে নিলেই হয়। আরে দেখ দেখ, এটাই মনে হচ্ছে সব চাইতে সুন্দর ফুল। হ্যাঁ, এটাই তো সবচেয়ে সুন্দর। এটা আমি নিয়ে যাব। ফুলটা তো আমি পেয়েছি, এটা আমার। তুই কেন ছিনিয়ে নিলি? বোকা, তুমি পরিশ্রম করো, আমি ফল ভোগ করি। এটা ভারী অন্যায়। বড় বউ মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। বাহ, ছোট বউ, তুমি তো বেশ সুন্দর ফুল করিয়ে এনেছো। হ্যাঁ মা, অনেক কষ্ট করে পেরেছি। মা, আমি পারিনি। ঠিক আছে, ছোট বউ অনেক পরিশ্রম করেছে, তাই আগামীকাল আমি তাকে পুরস্কৃত করব। রাত হয়েছে, সবাই ঘুমাতে যাচ্ছে। বুড়ি তখন বড় বউকে নিজের ঘরে ডেকে নেয়। বড় বউ, তুমি কি সত্যি ফুলটা আনোনি? মা, আমি এনেছিলাম, কিন্তু ছোট বউ সেটা ছিনিয়ে নিয়ে নিল আমার হাত থেকে। আমি সেটা আগেই বুঝেছি, তবে তুমি চিন্তা করো না, ছোট বউ নিজের ফাঁদে ধরা পড়বে। তুমি এখন তাহলে নিজের ঘরে যাও, ঘুমিয়ে পড়ো।
পরদিন সকালে ছোট বউ ফুলটা বুড়িকে দেখাচ্ছে। মা, এই যে ফুলটা আজ পুরস্কার দিবেন বলেছিলেন। কিন্তু হঠাৎ একটা মৌমাছি ফুল থেকে বেরিয়ে এসে তাকে কামড় দেয়। ওমা, মৌমাছি! বড় বউ ইচ্ছে করে এই ফুল তুলেছে যেন মৌমাছিটা আমাকে কামড়ায়। ওমা, মা! দেখো দেখো দেখি, সত্য সব সময় প্রকাশ পায়। তুমি যে অন্যায়ভাবে ফুলটা নিয়েছো সেটারই প্রকাশ হলো। সত্য সত্যই থাকে, তা লুকানো যায় না ছোট বউ। মা, মানে আমি আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন মা। বড় বউয়ের কাছে মাফ চাও। দিদি, ও দিদি, আর এমন করব না, আমাকে মাফ করে দাও। সৎ পথে চললে সব সময় ভালো ফল পাওয়া যায় ছোট। তাই বলি, সৎ পথে চলবে, কুবুদ্ধি না করে সততাকে কাজে লাগাবে। এসব কখনোই জীবনে ভালো কিছু বয়ে আনবে না। এবার আমি আরো কঠিন পরীক্ষা দেব। পারবে তোমরা নিজেকে প্রমাণ করতে? পারবো পারবো, হ্যাঁ মা, পারবো। ছোট বউ, এবারও সুরামি করবে না তো? না না মা, করবো না। ঠিক আছে, তবে বলছি, এবার তোমাদেরকে বন থেকে ফল আনতে হবে। সব চাইতে বড় এবং মিষ্টি ফল যে আনবে সেই বিজয়ী। ঠিক আছে মা, ঠিক আছে, ঠিক আছে। মনে রেখো, এটা অনেক কঠিন কাজ। বনে অনেক বিষাক্ত ফল রয়েছে এবং সব ফল পাড়াও যায় না। গাছের খোপে থাকে সাপ। এক্ষেত্রে তোমাদের বুদ্ধি ব্যবহার করতে হবে এবং সাবধানে থাকতে হবে। যে বিচক্ষণতার পরিচয় দিবে সেই জিতবে। এটাই মনে হচ্ছে সব চাইতে বড় ফল। আরে, এটা তো অনেক বড় আর মিষ্টিও হবে মনে হচ্ছে। ছোট বউ সে পুরনো স্বভাব এবং অলসতার কারণে আবারও একই কাজ করে। ফলটা সে ছিনিয়ে নেয়। দাও দাও বলছি, এটা আমার। তুই আবারও এমন করলি সুটো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ করেছি। তুমি এবার হারবে। এবার আর প্রমাণ করার কোনো উপায় নেই যে আমি ফলটা নিয়েছি। যা যা, নিয়ে যা, বুঝবি এবার, বোকা কোথাকার। কই, কে কি ফল আনলে? এই দেখুন মা,
সবচেয়ে বড় ফল নিয়ে এসেছি। বাহ ছোট বউ, তুমি তো বেশ ভালো ও বড় ফল এনেছো। তা কি করে বুঝলে যে এটা মিষ্টি হবে? বুঝেছি মা, বুদ্ধি দিয়ে বুঝেছি, খেয়েই দেখুন না। ওয়া তো কি এনেছো এটা? এ ফল নাকি অন্য কিছু? খুবই পচা আর তেতা, মুখে চলে যাচ্ছে না। তুমি কি আবার ফাঁকি বাজি করেছো? না না, আমি কিছু করিনি। এই নিন, এটা আমি এনেছি, দাও দাও। বাহ বড় বউ, তুমি তো খুবই মিষ্টি একটা ফল এনেছো। কিভাবে খুঁজে পেলে? মা, আমি পাখিদের দেখেছি ওই গাছের ফল খেতে। পাখিরা সব সময় মিষ্টি ফল খেয়ে থাকে। তুমি ওই ফল কখন তুললে দিদি? তুই যখন আমার কাছ থেকে ফলটা ছিনিয়ে নিয়ে চলে এলি, তখন এটা আমি খুঁজে তুলেছি। তুমি ইচ্ছে করে পচা ফল তুলেছো দিদি, যেন আমি হেরে যাই। অন্যের জিনিস ছিনিয়ে নেয়া কি ভালো কাজ ছোট? নিজের বিবেচনা বোধ ও সততা দিয়ে কাজ করতে হয়। আমি এটাই তোকে বোঝাতে চেয়েছি। বুড়ি বড় বউকে পুরস্কৃত করে তার নিজের গলায় মুক্তার মালাটি দিয়ে। সত্যিকারের পুরস্কার সৎ মানুষেই পায়। তুমি একই সাথে বিচক্ষণতা ও বুদ্ধির পরিচয় দিয়েছো বড় বৌমা। আমি তোমার প্রতি খুবই সন্তুষ্ট। মা, দিদি, আমার অন্যায় হয়ে গেছে। আমি এমন কাজ আর কখনো করব না। আমি এবার থেকে সৎ থাকবো। আমাকে মাফ করে দাও তোমরা। মাফ করে দিয়েছি পাগলি, তুই তো আমার ছোট বোন। বড় বউয়ের উদারতা এবং ভালোবাসা পেয়ে ছোট বউ নিজেকে শুধরিয়ে নিয়েছে, নিজেকে পরিবর্তন করেছে। সত্য আর সততার জয় সব সময় হয়।